8 দিনকে শাস্তি দিতে এক চুলো নড়বে না সরকার, বললেন স্বাস্থ্যমন্ত্রী। ডেঙ্গু প্রতিরোধে রয়েছে সব প্রস্তুতি। হামির শিশু মৃত্যুর দায়ে ডক্টর ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ। সরকারকে বিপদে ফেলতে টিকা নিয়ে জটিলতার দাবি বাদীর। আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশকে আরো উৎসাহ দেওয়া হবে, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেশে কমেছে অপরাধের হার। জিয়াউর রহমানের আদর্শ ধারণ করলে বিএনপি বারবার ক্ষমতায় আসবে, বললেন দুলুস। মব আবারও মাথাচাড়া দিয়েছে দাবি যুবদল সভাপতির। সীমান্তে পশ্চিম ঘিরে উত্তেজনা, বিজিবির সঙ্গে প্রতিরোধে স্থানীয়রা। দিল্লিতে চলছে বিএসএফ বিজিবি সম্মেলন। মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে 9.42%। খরচের বোঝা নিম্ন মধ্যবিত্ত পরিবারে, নজরদারি বাড়ানোর তাগিদ। এবং ফিলিপাইনে 7.8 মাত্রার ভূমিকম্পে নিহত 15। ধসে পড়েছে বহু ভবন, উপকূলে সুনামি সতর্কতা। আমন্ত্রণ সংবাদ দুপুরে দেখছিলেন সুপারবোর্ড সংবাদ শিরোনাম। আপনাদের সঙ্গে আছি আমি ডানা ইসলাম। এবারে পুরো খবর। রাজধানীর 8 দিন হাসপাতালে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় আইন অনুযায়ী শোকজ নোটিশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি বলেন, হাসপাতাল কর্তৃপক্ষকে জবাব দেওয়ার জন্য 2 দিনের সময় দেওয়া হয়েছে। তাদের ব্যাখ্যা পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। শাস্তি দিতে সরকার এক চুলও নড়বে না। সোমবার সচিবালয়ে ডেঙ্গু মোকাবেলায় স্যালাইন হস্তান্তর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। রাজধানীর 8 দিন হাসপাতালে এসির গ্যাস লিকেজের ঘটনায় 6 নবজাতকের মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে প্রতিষ্ঠানটিকে আইন অনুযায়ী শোকজ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের ব্যাখ্যা চেয়ে 2 দিনের সময় দেওয়া হয়েছে। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, হাসপাতালের জবাব পাওয়ার পর তদন্তের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরে তিনি বলেন, প্রচলিত আইন ও বিধি মেনেই সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। যেই রাত্রে রোগীটা মারা গেছিল, ওই একই রাত্রে উনি 500 ভায়াল রাতের অন্ধকারে আমাদের মহাখালী কেন্দ্রে পাঠিয়ে দিয়েছেন। তার পরবর্তীতে চেইন ওয়াইজ এভরিডে উনি আমাদেরকে অ্যান্টি র্যাবিস ভ্যাকসিনটা দিয়ে গেছেন, যেই কারণে আজকে পর্যন্ত আমাদের কোনো অভাব নেই ইনশাল্লাহ। এর আগে সচিবালয়ে ডেঙ্গু রোগীদের চিকিৎসা সহায়তায় বিএপিআই স্বাস্থ্যমন্ত্রীর কাছে অনুদান হিসেবে 1 লাখ আইভি স্যালাইন হস্তান্তর করে। চেইন ওয়াইজ এভরিডে উনি আমাদেরকে অ্যান্টি র্যাবিস ভ্যাকসিনটা দিয়ে গেছেন। অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জানান, বর্তমানে কেন্দ্রীয় ওষুধ কারাগারে প্রায় 1 লাখ আইভি স্যালাইন রয়েছে। এছাড়া দেশের বিভিন্ন উপজেলা পর্যায়ে আরো 20 থেকে 25 হাজার স্যালাইন সংরক্ষিত আছে। তিনি বলেন, গত 17 বছর স্বাস্থ্য খাতে প্রয়োজনীয় ভেন্টিলেটর, আধুনিক যন্ত্রপাতি, ভ্যাকসিন, এমনকি পর্যাপ্ত সিরিঞ্জ রেখে যাওয়া হয়নি। ফলে বেসরকারি খাতের উদ্যোক্তাদের সহযোগিতায় সরকারকে বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলা করতে হয়েছে। বিগত 17টা বছর সরকারগুলি কোনো ভেন্টিলেটর দিয়ে যায় নাই, কোনো মেশিন দিয়ে যায় নাই, কোনো ভ্যাকসিন দিয়ে যায়। বাংলাদেশ বর্তমানে বিশ্বের 140টি দেশে ওষুধ রপ্তানি করছে উল্লেখ করে মন্ত্রী বলেন, দেশীয় প্রতিষ্ঠানগুলো ভ্যাকসিন উৎপাদনে সক্ষম হলে আন্তর্জাতিক বাজারে দেশের ওষুধ শিল্পের পরিসর আরো বিস্তৃত হবে। জুন 20 পর্যন্ত আমার অ্যান্টিবডি ক্রিয়েট হতে লাগবে। আমার ঝর্ণা রায়, দেশ টিভি, ঢাকা। আল্লাহর কাছে আল্লাহ যেন একেবারে এটাকে মাটির নিচে নিয়ে যাবে। ফ্রিডম নিয়ে এলো স্কুটি নাকি গোল্ড অফার। স্টিকারে থাকা কিউআর কোড স্ক্যান করে প্যাকের ভেতরের কোডটি দাও আর প্রশ্নের উত্তর দিয়ে জিতে নাও স্কুটি অথবা গোল্ড কয়েন। টিকায় অবহেলা ও হামে শিশু মৃত্যুর দায়ে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম সহ 5 জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলামের আদালতে মামলার আবেদন করেন কিশোরগঞ্জ 5 আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মুজিবুর রহমান ইকবাল। পরে আদালত তা খারিজ করে দেন। অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম সহ 5 জনের বিরুদ্ধে সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করেন কিশোরগঞ্জ 5 আসনের স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল। মামলায় অন্তর্বর্তী সরকারের সময় সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিদের অবহেলা ও সিদ্ধান্তগত ব্যর্থতার কারণে দেশে হামের ভয়াবহ বিস্তার ঘটেছে বলে অভিযোগ আনা হয়। আপনারা জানেন, মামলার আবেদনকারী বলেন, বর্তমান সরকারকে বিপদে ফেলতে হামের টিকা নিয়ে জটিলতা সৃষ্টি করেছিল অন্তর্বর্তীকালীন সরকার। তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার তাদের কাজের অবহেলার কারণে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার কারণে, হাসিল করার কারণে
ইউনিসেফের সরবরাহকৃত ভ্যাকসিন আমদানি বন্ধ করে দিয়ে টেন্ডারের মাধ্যমে তাদের নিজের স্বার্থ হাসিলের কারণে টেন্ডারের মাধ্যমে প্রক্রিয়ায় গিয়ে ভ্যাকসিন আনা বন্ধ করে দেয়। তবে মামলাটি আমলে না নিয়ে খারিজ করে দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলামের আদালত। মামলার আবেদনে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ছাড়াও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব সাইদুর রহমান, সাবেক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান এবং স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবু জাফরের নাম উল্লেখ করা হয়েছিল। দেশে হামে এ পর্যন্ত 620 জনের মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আরিফিন ঈশা, দেশ টিভি, ঢাকা। আরএফএল ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত আর বিদ্যুৎ সাশ্রয় হয় 20% পর্যন্ত। আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ বাহিনীকে আরও বেশি উৎসাহ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনায় দ্রুততম সময়ে আসামি গ্রেফতারের জন্য 9 পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়েছে। পাশাপাশি দৌলতদিয়া ফেরিঘাটে 50 জন যাত্রীর জীবন রক্ষার জন্য নৌ পুলিশ 3 পুলিশ সদস্যকেও পুরস্কৃত করা হয়েছে। একই সঙ্গে মুন্সিগঞ্জে গ্যাং রেপের ঘটনায় একদিনের মধ্যে আসামি গ্রেফতারের জন্য 3 পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। উপহার হিসেবে দেওয়া হয়েছে সনদ ও নগদ অর্থ। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 2025 সালের তুলনায় বর্তমান সময়ে অপরাধ অনেক কমেছে। আজকে 3টা ইভেন্টে 3টা ঘটনা যারা দায়িত্ব পালন করেছে তাদেরকে আমরা সনদ দিয়েছি এবং আর্থিক পুরস্কার দিয়েছি, স্বীকৃতি দিচ্ছি আমরা। একটা হচ্ছে রামিসা ধর্ষণ এবং হত্যাকাণ্ডের এই ঘটনায় যারা অত্যন্ত সংক্ষিপ্ত সময়ে দ্রুততার সাথে আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে নির্মাণাধীন গন্ধব্যপুর পানি শোধনাগার প্রকল্প পরিদর্শন করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার সকালে প্রকল্পটির পানির উৎস লাইন এলাকা এবং শোধনাগারের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন তিনি। এ সময় গন্ধব্যপুর পানি শোধনাগারের প্রথম ধাপে প্রতিদিন 50 কোটি লিটার পানি রাজধানীতে সরবরাহ করা হবে বলেও জানান তিনি। এছাড়া চলতি বছরের ডিসেম্বরের মধ্যে পরীক্ষামূলক ও আংশিক পানি সরবরাহ শুরু সহ আগামী 1 বছরের মধ্যে প্রকল্পটির পূর্ণাঙ্গ কার্যক্রম চালুর মাধ্যমে রাজধানীতে নিয়মিত পানি সরবরাহ নিশ্চিত করার আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী। গ্রাউন্ড ওয়াটার থেকে যেটা আমরা পানি ঢাকা শহরের জন্য নিতাম, এটাতে গ্রাউন্ডে একটা বহু নিচে নেমে যাচ্ছিল, প্রায় 1000 মিটার নেমে যাচ্ছিল। একটা ভয়াবহ একটা পরিস্থিতির সৃষ্টি হতে যাচ্ছে। সেটাকে মোকাবেলা করার জন্য মেঘনা থেকে পানি নিয়ে এসে পানিকে ট্রিটমেন্ট করে ঢাকা মহানগরীর নাগরিকদের পানি সরবরাহ করার ওয়াসা এই প্রজেক্ট গ্রহণ করেছে। জিয়াউর রহমানের আদর্শ ধারণ করলে বিএনপি বারবার নির্বাচিত হয়ে ক্ষমতায় আসবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। সকালে জাতীয় প্রেস ক্লাবে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর আলোচনা সভায় তিনি বলেন, জিয়াউর রহমানের আদর্শের জন্য মানুষ বিএনপিকে ভোট দিয়ে জয়যুক্ত করেছে। তিনি আরও বলেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষাকেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ মনে করছে বিএনপি। জানান, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং মানুষের ভাগ্যের পরিবর্তনে তারেক রহমানের নেতৃত্বে জনবান্ধব বাজেট ঘোষণা করা হবে। বাংলাদেশে মবতন্ত্র ও উচ্ছৃঙ্খল শ্রেণী রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন যুবদল সভাপতি আব্দুল মোনায়েব মুন্না। সোমবার সকালে রাজধানীর নয়াপল্টনে যুবদলের কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত 151 সদস্যের নেতৃবৃন্দের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় কথা বলেন তিনি। বলেন, চতুর কথাবার্তা বলে রাজনীতিতে বেশি দিন টিকে থাকা যায় না। মব সন্ত্রাস করে পজিশন নেয়ার চেষ্টা করলে জনগণ ভালোভাবে নেবে না। বেফাঁস মন্তব্য করা থেকে নেতাকর্মীদের বিরত থাকার আহ্বান জানান তিনি। এ সময় আরও অন্তত 100 জনকে কমিটিতে সংযুক্ত করার কথাও জানান যুবদল সভাপতি। বর্তমানে বাংলাদেশে যে রাজনৈতিক পরিস্থিতি চলছে, যে বাংলাদেশে ইন্টারিম সরকারের সময় মবতন্ত্র যে শুরু হয়েছিল এবং এই মবতন্ত্র এবং একটি
উচ্ছৃঙ্খল শ্রেণী যে রাজনীতিতে মাথাচাড়া দিয়ে উঠছে, আমরা তাদের প্রতি শুধু একটি বার্তা দিতে চাই, যুবদলের সভাপতি হিসেবে আমার যে দায়িত্বের জায়গা থেকে, যে চটুল কথাবার্তা বলে কিন্তু রাজনীতিতে বেশি দিন স্থায়ী হওয়া যায় না। মন্ত্রিপরিষদ বিভাগে বাজেট সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল 9:30টায় সচিবালয়ে এ বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ সংসদ নির্বাচন পরবর্তী বিএনপি সরকারের প্রথম এই বাজেট সংসদে আগামী 11 জুন বৃহস্পতিবার উপস্থাপন হবে। সাম্প্রতিক বৈশ্বিক এবং অভ্যন্তরীণ পরিস্থিতি বিবেচনায় 2026-27 অর্থ বছরের বাজেট বিএনপি সরকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর অন্যান্য নির্ধারিত কার্যক্রমের মধ্যে উল্লেখযোগ্য হল আইন শৃঙ্খলা ও জ্বালানি সংক্রান্ত আলাদা দুটি বৈঠক। মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত সবগুলো বৈঠকেই উপস্থিত থাকবেন সরকার প্রধান। ইসলামী ব্যাংক দখলের চেষ্টা করলে পূর্বের দখলদারদের মতোই পরিণতি ভোগ করতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তরের জামাত আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। বলেন, জামাতের সমালোচনা করা যেতে পারে, কিন্তু এ দলের মতো সেবামূলক প্রতিষ্ঠান গড়ে তোলা অনেকের পক্ষেই সম্ভব নয়। সোমবার সকালে রাজধানীর উত্তরার ফায়দাবাদ এলাকায় তৃতীয় ধাপে আরও একটি প্রাক হেলথ কেয়ার সেন্টার উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি। বলেন, সরকারের উচিত ছিল ইসলামী ব্যাংকের কার্যক্রম অনুসরণ করে সংকট থাকা ও দেউলিয়া হয়ে পড়া ব্যাংকগুলোকে পুনরুদ্ধারে উদ্যোগ নেওয়া। আমরা এই দীর্ঘ সময়ের ভিতরে দাবি করেছি যে 8% বাজেটের 8% যখন বলি ভাই এই কাজ করেন না, এই কাজ করলে অমুকের পরিণতি, কারণ ক্ষমতাসীনদের চরিত্র। দখলদার হিসেবে যদি ইসলামী ব্যাংক দখল করতে আসেন, দখলদারদের সাথে মানুষ যেরকম আচরণ করে আপনাদের সাথে সেই আচরণই হবে। এই ব্যাংক যত নিরপেক্ষ, এই ব্যাংক যত সুষ্ঠুভাবে চলে, বাংলাদেশের আর কোন ব্যাংক এভাবে চলে? নানাভাবে কিন্তু একটা সরকার মিসগাইডেড হয়, দেশে বিদেশি চক্র তাকে সরকারকে কুমন্ত্রণা দিয়ে ভুল পথে চালায়। দেশের বিভিন্ন সীমান্ত জেলায় ভারত থেকে নারী, পুরুষ ও শিশুদের বাংলাদেশে অবৈধভাবে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। বিএসএফ এর এমন চেষ্টা কঠোরভাবে রুখে দিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। পাশাপাশি স্থানীয়দের সহযোগিতায় বেশিরভাগ ক্ষেত্রেই পুশিনের চেষ্টা ব্যর্থ হচ্ছে। কয়েকদিন ধরে শূন্য রেখায় অবস্থান করেও ফল না পাওয়ায় অনেক সীমান্ত থেকে তাদের ফেরত নিয়ে যাচ্ছে বিএসএফ। বর্তমানে বেশিরভাগ সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। দেশের সবকটি সীমান্ত জেলায় রাতভর অতন্দ্র পাহারায় রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদস্য ও স্থানীয় বাসিন্দারা। এরপরও বিভিন্ন সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা থামছে না। সোমবার কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে 47 বিজিবি। সীমান্ত জুড়ে বাড়ানো হয়েছে টহল ও নিরাপত্তা ব্যবস্থা। বিজিবির পাশাপাশি স্থানীয়রাও সীমান্ত নিরাপত্তায় সহযোগিতা করছে। বর্ডার গার্ড বাংলাদেশ পুশিং সম্পর্কিত যে কোনো ধরনের অপতৎপরতা রোধে সবসময় সতর্ক অবস্থায় আছে। স্থানীয় জনগণ এবং বর্ডার গার্ড বাংলাদেশের যৌথ প্রচেষ্টা এই ধরনের পুশিং সংক্রান্ত যে কোনো ধরনের অপতৎপরতা রুখে দেওয়ার জন্য সর্বদা সজাগ আছে। আমাদের একটাই কথা, পুশিং গ্রহণযোগ্য না, পুশিং করতে দেওয়া হবে না। এদিকে ঠাকুরগাঁয়ের হরিপুর উপজেলার মশালগাঁও সীমান্তে শূন্য রেখায় 2 দিন অবস্থানের পর পুশিন করা 11 জনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়েছে বিএসএফ। দিনাজপুর ব্যাটালিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নীলফামারী সীমান্তের শূন্য রেখায় টানা 4 দিন অবস্থানের পর সোমবার ভোরে 10 জন নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে প্রবেশে ব্যর্থ চেষ্টা করে বিএসএফ। পরে তাদের ফেরত নেয় তারা। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তেও জারি করা হয়েছে বিশেষ সতর্কতা। পুশিন প্রতিরোধে সীমান্ত জনপদে মাইকিং, টহল বৃদ্ধি এবং গোয়েন্দা নজরদারি জোরদার করেছে বিজিবি। তাদের সঙ্গে দায়িত্ব পালন করছে গ্রাম পুলিশ সদস্যরাও। কুড়িগ্রামের রৌমারী সীমান্তেও জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা ও টহল। ফলে বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন ও বিজিবি। সব সীমান্ত জুড়ে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। স্থানীয় জনসাধারণকে সঙ্গে নিয়ে অনুপ্রবেশের যে কোনো চেষ্টা প্রতিহত করার পাশাপাশি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
শর্মিলা কেয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি। সীমান্ত হত্যা ও পশ্চিম সহ 7টি অমীমাংসিত ইস্যুতে আলোচনার লক্ষ্যে ভারতের নয়াদিল্লিতে বিজিবি ও বিএসএফ মহাপরিচালক পর্যায়ের 57তম সীমান্ত সম্মেলন শুরু হয়েছে। 4 দিনব্যাপী এই সম্মেলন চলবে 11 জুন পর্যন্ত। এবার বিজিবির মূল এজেন্ডা সীমান্ত হত্যা ও পুশিন। এ ব্যাপারে সুনির্দিষ্ট ও সুস্পষ্ট তথ্য তুলে ধরে কড়া প্রতিবাদ জানানো হবে। পাশাপাশি বিএসএফ কর্তৃক আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘনের তথ্য তুলে ধরা হবে। সম্মেলনে বিজিবি প্রধান মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকের নেতৃত্বে 15 সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল অংশ নিয়েছেন। অপরদিকে বিএসএফ মহাপরিচালকের নেতৃত্বে ভারতীয় প্রতিনিধি দলে রয়েছেন দেশটির স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় সহ বিভিন্ন কেন্দ্রীয় সংস্থার প্রতিনিধিরা। চাঁপাইনবাবগঞ্জের সীমান্তের বিভিন্ন পয়েন্টে কয়েক দফা পুশিনের চেষ্টা হলেও বিজিবির অবস্থানের কারণে তা সফল হয়নি। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফারুক আহমেদ চৌধুরী। ফারুক, সীমান্তের বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন? দর্শক, সংযোগটি বিচ্ছিন্ন হয়, আমরা পরবর্তীতে যুক্ত হওয়ার চেষ্টা করব। দেশের প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ বান্ধব পাটজাত স্কুল ব্যাগ বিতরণের উদ্যোগ নিয়েছে সরকার। পাইলট প্রকল্পে 1 লাখ শিক্ষার্থীর হাতে ব্যাগ তুলে দেওয়া হবে। সোমবার সচিবালয়ের সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। প্রতিমন্ত্রী বলেন, প্রথম ধাপে 1 লাখ ব্যাগ বিতরণ করা হবে। প্রায় 25,000 প্রাথমিক বিদ্যালয় এই কর্মসূচির আওতায় আসবে। চলতি বছরের ডিসেম্বরে পাইলট কার্যক্রম সম্পূর্ণ হবে। এ সফলতার ভিত্তিতে আগামী বছর থেকে বৃহৎ পরিসরে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। আগামী দিনগুলোতে আমরা সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ফ্রি ইউনিফর্ম দেওয়ার ব্যবস্থা করছি। একই সাথে পাট মন্ত্রণালয় থেকে মাননীয় প্রতিমন্ত্রী আমাদেরকে জানিয়েছেন ওনারা বড় দাগে আমাদেরকে সহযোগিতা করবেন। 5 লক্ষ পাটের স্কুল ব্যাগ প্রদান করবেন আমাদের প্রাথমিক শিক্ষার্থীদের জন্য। চট্টগ্রামের বাকলিয়ার 3.5 বছরের শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মনির হোসেনের বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নিয়েছে আদালত। সোমবার সকালে চট্টগ্রাম শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা ঝুমা অভিযোগটি আমলে নেন। সকাল 9:30টায় কড়া নিরাপত্তায় আসামি মনিরকে আদালতে হাজির করা হয়। এর আগে গত 4 জুন 13 দিনের মধ্যে আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ। মঙ্গলবার চার্জ গঠনের দিন ধার্য করেছেন আদালত। আজকে বিচারের জন্য বিজ্ঞ আদালত এটি সন্তুষ্ট হয়ে এই মামলাটি আমলে গ্রহণ করেছেন। আগামীকাল চার্জ গঠন করা হবে, আগামীকাল চার্জ শুনানি করা হবে। সমাজে যাতে এই ধরনের অভিযোগ যাতে আর না হয় এবং ভবিষ্যৎ থেকে সমাজে মানুষ একটা কঠোর বার্তা পায়, সেজন্য আমরা চাচ্ছি এই বিষয়টা সর্বোচ্চ সাজা নিশ্চিত করার জন্য। এবার 2026-27 অর্থ বছরে বাজেট বিশ্লেষণ। গত মে মাসে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে 9.42%, যা 2025 সালের ফেব্রুয়ারির পর সর্বোচ্চ। ফলে সীমিত ও মধ্যবিত্ত পরিবারের খরচের চাপ আরেক দফা বাড়ল। 2 দফা জ্বালানি তেলের দাম বৃদ্ধিকেই এর অন্যতম কারণ হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। উচ্চ মূল্যস্ফীতির লাগাম টানতে সরবরাহ ও বাজার ব্যবস্থাপনায় নজরদারি বাড়ানোর পরামর্শ সংশ্লিষ্টদের। আরাফাত ইসলামের রিপোর্ট। বৈশ্বিক অস্থিরতার কারণে গত এপ্রিল ও মে মাসে 2 দফা জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। এর প্রভাবে গত 16 মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি হয়েছে গেল মে মাসে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর তথ্য বলছে, গত মে মাসে সার্বিক মূল্যস্ফীতি বেড়েছে 9.42%। খাদ্য মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে 9.6%, আর খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি বেড়ে হয়েছে 9.71%। সংশ্লিষ্টরা বলছেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাবে খাদ্য ও খাদ্য বহির্ভূত উভয় খাতেই পণ্যের দাম বেড়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে ভোক্তার পকেটে। বিশেষ করে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষের উপর জীবনযাত্রার চাপ আরও বেড়েছে। আগের যেমন চলতাম এখন একটু সেইভাবে চালাতে হবে, মানে কষ্ট একটু অবশ্যই তো হবে, সব জিনিসের দাম যেহেতু বাড়তি। আমরা গরিব মানুষ, ভাতে ভাত মাছে বাঙালি, কিন্তু এগুলো যদি একটু মনে করেন থাকে,
আমরা মনে একটু স্বস্তিতে আছি। এখানে আমাদের সরকারের কাছে একটাই করা আছে যে উনি আসছে, উনি জানি এগুলোর একটু ফোকাস দেয় এই আর কি। আমাদের তো একটা নির্দিষ্ট স্যালারি আছে, এটা যেমন কাঁচামাল ধাপে ধাপে দাম বাড়ে, কমার তো আর নাম নাই, আর যেটা বাড়ে তো বাড়ে। আর আপনার আমাদের বেতন তো আর বাড়ে না, ওই বাস্তব হলে এইভাবে কিনতে হয়, এইভাবে খেতে হয়, এইভাবে মেনটেন করতে হয়। অর্থনীতিবিদদের মতে বর্তমান মূল্যস্ফীতির পেছনে একাধিক কারণ একসঙ্গে কাজ করছে। জ্বালানি তেলের দাম বাড়ানোর পর সম্প্রতি বাড়ানো হয়েছে বিদ্যুতের দামও। ফলে শিল্প, কৃষি, পরিবহন ও সেবা খাতের উৎপাদন ব্যয় আরও বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ডিমান্ড পড়ে যাওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানগুলো তাদের আউটপুট কমিয়ে দিয়েছে, কারণ বিক্রি যদি না হয় তারা তো ওই পণ্য বানিয়ে সেটা তো তাদের জন্য বড় লসের কারণ হয়ে যাবে। সো এটা একটা ভিশাস সাইকেলে আটকে গিয়ে আমরা সাপ্লাই কনস্ট্রেইনে আছি। তার সাথে দ্বিতীয় বিষয় যেটা এপ্রিল মাস থেকে যুক্ত হয়েছে সেটা হলো জ্বালানির মূল্য বৃদ্ধি। এজন্য ভোক্তার উপর ব্যয়ের চাপ কমাতে সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখা সহ বাজার তদারকি বাড়ানোর তাগিদ বিশ্লেষকদের। কন্টিনিউড ইনফ্লেশন চলছে, মধ্যবিত্ত কিন্তু জর্জরিত এবং ওদের কিন্তু জীবনের যে ব্যয়, জীবনযাত্রার ব্যয় সেটা বাড়তে যাচ্ছে। আর আরাফাত ইসলাম, দেশ টিভি, ঢাকা। 6 দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন সরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলোর ইন্টার্ন চিকিৎসকরা। সোমবার সকাল থেকে দ্বিতীয় দিনের মতো চট্টগ্রাম, ময়মনসিংহ ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল সহ দেশের বিভিন্ন হাসপাতালে এ কর্মসূচি শুরু হয়। কর্মবিরতির পাশাপাশি বিভিন্ন স্থানে বিক্ষোভ, মানববন্ধন ও সমাবেশও করেছেন তারা। কর্মবিরতির ফলে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা, এতে বিপাকে পড়েছেন সাধারণ রোগীরা। ভাতা বাড়ানো, এফসিপিএস প্রশিক্ষণ বিষয়ক সিদ্ধান্ত প্রত্যাহার সহ 6 দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা। দাবি আদায়ে শিক্ষা ও সেবা কার্যক্রম বন্ধ রেখেছেন দেশের বিভিন্ন মেডিকেলের নবীন চিকিৎসকরা। 6 দফা দাবি বাস্তবায়নে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। এর আগে 3 জুন ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন 6 দফা দাবি উত্থাপন করে 48 ঘন্টার আলটিমেটাম দেয়। পরে দাবি পূরণে কোনো অগ্রগতি না হওয়ায় 7 জুন থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেন তারা। আমরা অতি দ্রুত সময়ের মধ্যে আমাদের সংশোধনী যে নোটিশটা সেটা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দেওয়া হোক। স্বাধীনতার এত বছর পরেও বাংলাদেশে বেসরকারি ডাক্তারদের সুনির্দিষ্ট কোনো বেতন কাঠামো গড়ে ওঠেনি। এ কারণে দেখা যায় যে বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ ডাক্তারদের বিভিন্নভাবে শোষণ করে, অন্যায্য টার্মিনেশন করে। আমরা এ কারণে বেসরকারি ডাক্তারদের সুনির্দিষ্ট বেতন কাঠামোর দাবি জানাচ্ছি। 6 মাস পর পর 11,000 টাকা ফি দিয়ে নতুন নতুন করে পরীক্ষা দেওয়া, এটি আমাদের জন্য কতটুকু অমানবিক সেটি আমাদেরকে চিন্তা করতে হবে এবং সরকারকে খুব দ্রুততর সময়ের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে এবং রাষ্ট্রযন্ত্রকে সিদ্ধান্ত নিতে হবে যে এই 11,000 টাকা ফি কমিয়ে 1,000 টাকার মধ্যে নিয়ে আসতে হবে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সোমবার সকাল 11টা থেকে দাবি আদায়ে স্লোগান দেন চিকিৎসকরা। এদিকে ইন্টার্ন চিকিৎসকদের এই আন্দোলনে দুর্ভোগে পড়েছেন সাধারণ রোগীরা। তবে জরুরি বিভাগ, আইসিইউ সহ জরুরি চিকিৎসা দিতে বিশেষ টিম গঠন করা হয়েছে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। যে কোনো এমার্জেন্সি সিচুয়েশনে আমরা আসব এবং এছাড়াও যারা আমাদের যে ওয়ার্ডগুলো রয়েছে সেখানে সরকারি যে কর্মকর্তারা রয়েছে তারা কর্মরত রয়েছে, তারা 24 ঘন্টায় সেবা দিয়ে যাচ্ছে। এই ধর্মঘটের ফলে চিকিৎসা কিছুটা ব্যাহত হচ্ছে, চিকিৎসা সেবা, রোগীরা যাতে নিরবিচ্ছিন্ন চিকিৎসা সেবা পায় এজন্য আমাদের সব ডিপার্টমেন্টই, আমাদের সরকারি যে চিকিৎসকগণ আছেন, সে রেস্টে যারা আছেন, অ্যাসিস্ট্যান্ট যারা আছেন, তাদেরকে দিয়ে তাদের সমন্বয়ে 3 বেলা রোস্টার ডিউটি আমরা চালু করেছি। এদিকে সকাল 11টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল কলেজ শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। মানববন্ধনে দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে বলে জানান ইন্টার্ন চিকিৎসকরা। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি। এবার আইডিএলসি বাণিজ্য বার্তা। মার্কিন সুদের হার বৃদ্ধির আশঙ্কা আবারও জোরালো হওয়ায় বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে, এতে লোকসান আরও বেড়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার স্পট মার্কেটে স্বর্ণের দাম 0.2% কমে প্রতি আউন্স $4,321.49 নেমে এসেছে।
এর আগে শুক্রবার দাম প্রায় 3% কমে 24 মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে পৌঁছায়। এদিকে বিশ্ববাজারে দাম কমায় দেশের বাজারেও কমতে পারে স্বর্ণের দাম। সাভারের আমিনবাজার ও আশুলিয়া রাজস্ব সার্কেল কার্যালয়ে আকস্মিক পরিদর্শনে যান ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল। এ সময় দুই কার্যালয়ে সেবা কার্যক্রম, কর্মকর্তা উপস্থিতি এবং প্রশাসনিক ব্যবস্থাপনায় অনিয়ম চোখে পড়ে। সোমবার সকালে সেখানে গিয়ে সহকারী কমিশনার সাদাত হোসাইন খানকে অফিসে পাননি মন্ত্রী। এছাড়া 8 কর্মকর্তার মধ্যে 6 জন নির্ধারিত সময়ে অফিসে ছিলেন না। এ সময় অপেক্ষারত সেবা গ্রহীতারা ভোগান্তির কথা তুলে ধরেন। এসবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দেন প্রতিমন্ত্রী। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নারী ও শিশুসহ 4 জন নিহত হয়েছেন। এ সময় আহত হন 10 জন। সোমবার দুপুর 12টায় উপজেলার বৈশামোড়া এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, হবিগঞ্জের মাধবপুর থেকে একটি বাস ব্রাহ্মণবাড়িয়ার মেড্ডায় আসার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক দেয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ঘটনাস্থলে বাসের 4 যাত্রী নিহত হন। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ ও হতাহতের উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।